প্রায় ৩৫,০০০ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন একনেকে। পুরো অর্থায়নই হবে সরকারের কোষাগার থেকে। হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু। রোগীদের চাপ বাড়ছে হাসপাতালে। সংকটের জন্য দায়ীদের বিরুদ্ধে তদন্তের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। সেশন জটমুক্ত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ চলছে, জানালেন শিক্ষামন্ত্রী। এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হবে ডিসেম্বরের মধ্যেই। ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু। খামারগুলোতে প্রস্তুত কোরবানির পশু। চামড়ার দাম বেঁধে দিয়েছে সরকার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাজবাড়ীর পাংশায় হবে ৩৫,০০০ কোটি টাকার বহুল প্রতীক্ষিত পদ্মা ব্যারেজ। গণস্বার্থ ও জনগুরুত্বপূর্ণ হওয়ায় একনেক বৈঠকে এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দেশের ২৪টি জেলার ৭ কোটি মানুষ সরাসরি এর সুবিধা পাবে। নিজস্ব অর্থায়নের এই প্রকল্প বাস্তবায়নে সময় লাগবে ৭ বছর। দেশের স্বার্থ থাকায় পদ্মা ব্যারেজ নির্মাণে ভারতের সাথে আলোচনার প্রয়োজন নেই বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। এছাড়াও এটি সহ মোট ৯টি প্রকল্পের অনুমোদন দেয়া হয় একনেকের সভায়। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ১৮ কিলোমিটার উজানে নির্মিত ফারাক্কা বাঁধ ১৯৭৫ সালে চালুর পর থেকে শুষ্ক মৌসুমে ভারতের একতরফা পানি প্রত্যাহার বাংলাদেশের কৃষি, পরিবেশ ও ভূগর্ভস্থ পানির স্তরে ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে। এবার সেই ফারাক্কা বাঁধের বিপরীতে পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিল সরকার। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এই অনুমোদন দেয়া হয়। পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনি জানান, সরকারের মাস্টার মাইন্ড প্রকল্প হিসেবে এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। যে বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রকল্প সেটি হলো পদ্মা ব্যারেজ। প্রায় ৩৫,০০০ কোটি টাকার এই প্রজেক্ট আজকে অনুমোদন হয়েছে, যেখানে বাংলাদেশের ৩ ভাগের ১ ভাগ অঞ্চল, ২৪টা জেলা, ৭ কোটি মানুষ, 37% তারা উপকারভোগী। জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ বিদায় এই প্রকল্পটি আজকে অনুমোদন হয়েছে। পদ্মার সঙ্গে যে কানেক্টেড খালগুলো আছে, নদীগুলো আছে, সেগুলো ডিসকানেক্ট হয়ে যায় এবং পানির প্রত্যাহার হওয়ার কারণে এই সমস্ত সমস্যা তৈরি হয়। সব দিক বিবেচনায় এই প্রজেক্টটিকে আমরা এই জন্য বলছি যে মাস্টার মাইন্ড প্রকল্প, যেটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। পদ্মা ব্যারেজ যেহেতু বাংলাদেশের স্বার্থে দেশের ভেতর নির্মাণ হচ্ছে, তাই ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই বলেও জানান মন্ত্রী। জানান, গঙ্গা চুক্তি নবায়নে দুদেশের কমিশন কাজ করছে। আশা করছি সম্পূর্ণভাবে হলো স্বার্থ সংশ্লিষ্ট। ফারাক্কা ব্যারেজের কারণে যেই ক্ষতিটা আমাদের ১৯৬০ সাল থেকে এখন পর্যন্ত হয়ে আসতেছে, আমরা চুক্তি করে পানিটাকে নিয়ে আসতেছি চুক্তির মধ্যে। সুতরাং এখন আমরা যেটা করব যে রাজবাড়ির ফাংশায় এখানে আমরা যে ব্যারেজটা তৈরি করব, এই ব্যারেজটা তৈরি করার অর্থ হলো এখানে একটা রিজার্ভায়ার গড়ে ওঠা। আগামী বাজেটের পরে পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে বলেও জানান পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সিলেট, ময়মনসিংহ, বরিশাল ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন জায়গার হাম উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ভর্তি হয়েছে আরও অন্তত ২০০ রোগী। সিলেট বিভাগে ভয়াবহ আকার ধারণ করেছে হাম ও রুবেলার প্রাদুর্ভাব। গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে এক শিশু কানাইঘাটের আর অন্যজন সুনামগঞ্জের জগন্নাথপুরের। এ নিয়ে সিলেটে হামে একটু শিশুর মৃত্যু হলো। একই সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৯২ জন। ময়মনসিংহ হামের পরিস্থিতি ভয়াবহ। জেলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় হামে চিকিৎসাধীন ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হামে মোট ৩১ শিশুর মৃত্যু হলো। মৃত ২ শিশুর মধ্যে একজন জামালপুর এবং অন্যজন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের। এছাড়াও আইসোলেশনে নতুন ভর্তি হয়েছে আরও ২৩ শিশু। কুমিল্লায় হাম উপসর্গে ৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে, যা নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। এর বাইরে বরিশাল শেরেবাংলা মেডিকেলে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক শিশুর, যা নিয়ে এখন পর্যন্ত বিভাগে মোট মৃত্যু হলো ৩৩ শিশুর। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৪,৭৬৮ জন।
এদিকে হামের পর্যাপ্ত টিকা আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। জুন থেকে ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে বলেও জানান তিনি। সকালে সচিবালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চীনের দূতাবাস ও চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন কর্তৃক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে 3,80,000 ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান অনুষ্ঠানে একথা জানান মন্ত্রী। বলেন, 98% শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে, বাকি 2% শিশুকেও টিকার আওতায় নিয়ে আসার চেষ্টা করছে সরকার। এ সময় জুন মাস থেকে 2 ধাপে ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। সরকারের কাছে পর্যাপ্ত হামের টিকা আছে। সাংবাদিকদের প্রশ্নোত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত আমলে হামের টিকা কেন দেওয়া হয়নি তা নিয়ে তদন্ত করা হবে। আমরা এখন ব্যস্ত টু প্রিভেন্ট, টু ফেস দ্য প্রবলেম, to give the treatment vaccine to the people. আমি personally am not thinking about the previous activities who did the wrong. সেটা খোঁজার আগে আমার মানুষকে, আমার বাচ্চাদেরকে, আমার মায়ের বুকটা ভরা রাখতে হবে, ওইটা আমি চেষ্টা করতেছি। তদন্ত করবো না কথাটা আমি বলি নাই। লেট আস ফেস ফার্স্ট দ্য ক্রাইসিসটা শেষ করি, এরপর এটা তো কেন্দ্রীয় সিদ্ধান্ত গভর্নমেন্টের, ইনশাল্লাহ আমরা ওই দিকে নজর দিব করার জন্য। মাই ডিয়ার মিডিয়া, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহ সেশন জটমুক্ত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার কাজ করছে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে সোলার প্যানেল উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা চলতি সেশনের ডিসেম্বরের মধ্যে নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্য দিয়ে শিক্ষাক্ষেত্রে আর সেশন জট থাকবে না। মন্ত্রী বলেন, দেশের বিদ্যুৎ খাতে সরকার নবায়নযোগ্য জ্বালানি নিয়ে যে পরিকল্পনা নিয়েছে তা বাস্তবায়িত হলে দেশ আর বিদ্যুৎ খাতে পরনির্ভরশীল থাকবে না। পরে 600 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। কোনো সেশন জট যেন না হয়, তোমরা যেন পিছিয়ে না পাও, সেই জন্য আজকে আমরা বুঝবো। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আওয়ামী লীগ সরকারের ভঙ্গুর অর্থনীতির ভার বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। বর্তমান সরকারের মাথায় 30 লাখ কোটি টাকার ঋণের বোঝা বলেও জানান মন্ত্রী। সবাইকে সাথে নিয়ে সুন্দর সমাজ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। উত্তরায় মাসব্যাপী ইসলামী প্রতিযোগিতা আলোকিত মাহে রমাদানের চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি কথা বলেন। ধ্বংস করে দেওয়া যে আওয়ামী লীগের অর্থনীতি, সেটাকে আবার আমরা ঘুরিয়ে আনতে পারবো। আমরা যারা ক্যাবিনেটে বসি, দেশে নীতি নির্ধারণ নিয়ে কথা বলি, হিসাব তুলতে গেলে আমাদের সকলের মাথার খারাপ হয়ে যায়। এত ঘাটতি, এত টাকা কোথায় পাওয়া যাবে? আসমান থেকে তো টাকা আসবে না। অতএব আগামী দিনের রাজনীতিতে সামাজিক স্থিতিশীলতা একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই ক্ষেত্রে আপনারা যারা ধর্মীয় মূল্যবোধ চর্চা করেন, আপনারা হতে পারেন গুরুত্বপূর্ণ সহযোগী। জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যার অভিযোগে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়েছে। বুধবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেয়। একই সাথে মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 10 জুন দিন ধার্য করা হয়েছে। শামীম ওসমান ছাড়া এই মামলায় অন্য আসামিরা হলেন তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান, শ্যালক তানফির আহমেদ টিটু ও যুবলীগ নেতা শাহ নিজাম। আসামিরা সবাই মামলার শুরু থেকে পলাতক আছেন। মামলায় 10 জনকে হত্যার ঘটনায় 3টি অভিযোগ আনা হয়েছে। 63 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পাশাপাশি তথ্য প্রমাণ হিসেবে 16টি অডিও ভিডিও ক্লিপ ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। এবারও শতভাগ অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। আজ বিক্রি হচ্ছে 23 মে যাত্রার টিকিট। একইভাবে 14, 15, 16 ও 17 মে যথাক্রমে 24, 25, 26 ও 27 মে টিকিট পাওয়া যাবে অনলাইনে। ঈদ শেষে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে। আগের মতোই এবারও প্রতিদিন সকাল 8টা থেকে শুরু হয়েছে রেলের পশ্চিমাঞ্চলের ও বেলা 2টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এছাড়া যাত্রীদের সুবিধার জন্য যাত্রার দিন ট্রেনের মোট আসনের 25% দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি হবে। ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাহিদার তুলনায় বেশি কোরবানির পশু প্রস্তুত রেখেছেন খামারিরা।
প্রাকৃতিক উপায়ে লালন পালন করায় এরই মধ্যে গরু সংগ্রহে খামারগুলোতে ভিড় করছেন ক্রেতারা। খলিল শিকদারের পাঠানো তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 7টি ইউনিয়ন ও 2টি পৌরসভায় প্রাতিষ্ঠানিক গরু ছাগলের খামার রয়েছে 600-এরও বেশি, আর পারিবারিক খামার রয়েছে 3000-এরও বেশি, যেখানে প্রাকৃতিক উপায়ে লালন করা হচ্ছে ফ্রিজিয়ান, শাহিওয়াল, হিন্দি ও দেশি জাতের গরু। মাংসের গুণগত মান ঠিক রাখতে পশুকে খাওয়ানো হচ্ছে ঘাস, খৈল, গমের ভুসি, ধানের কুড়া এবং নিজেদের তৈরি দানাদার খাবার। তবে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। এতে গরুর দাম বাড়তে পড়বে বলে মনে করছেন খামারিরা। মনে করে যেরকম দেখতেছেন কোনো বলে আল্লাহর মতো নাই আঙ্গুরের খামারে। আমরা ভুট্টা চাষ নিজে করে নিছি, ভুট্টা গাছ খাওয়াই। এদিকে জাম্বু আছে, নিজে চাষ করে নিছি। এদিকে নেপিয়ার গাছ আছে, পাংসং, এগুলো আমরা খাওয়াই। আমি আসছি নাবিল এগ্রোতে গরু দেখার জন্য। তো গরুগুলা দেখলাম ওনাদের এখানে পরিবেশটা অনেক সুন্দর, মানে গরুগুলো যে কত হেলদি পরিবেশে আছে এটা দেখে মানে একজন ক্রেতা হিসাবে আমার কাছে খুব ভালো লাগতেছে। উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে খামারিদের নিয়মিত প্রশিক্ষণ, পরামর্শ ও চিকিৎসা দেওয়ার পাশাপাশি উৎসাহ দেওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের কৃষানীদের উৎপাদিত এই পশু আমাদের রূপগঞ্জের চাহিদা পূরণ করে পার্শ্ববর্তী রাজধানী ঢাকা সহ অন্যান্য জেলায় আমরা প্রেরণ করতে সক্ষম হবে বলে আমরা আশাবাদী। রাসায়নিক প্রয়োগে পশু মোটা তাজাকরণ ঠেকাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তদারকি করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা খামারি রয়েছেন তারা গবাদি পশু লালন পালন করছেন, বাট অনেক মানুষ রয়েছেন যারা কৃত্রিমভাবে বিভিন্ন ওষুধপত্রের মাধ্যমে গবাদি পশুপালন মোটা তাজাকরণ প্রক্রিয়ার মধ্যে যান। তো এটি আমরা আমাদের উপজেলা প্রশাসন থেকে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এটি তদারকি করছে, আমরা মোবাইল কোর্ট করছি। একই সাথে আমাদের প্রাণী সম্পদ যে অফিসার রয়েছেন তিনিও ভিজিট করছেন। এবার উপজেলাটিতে কোরবানি পশুর চাহিদা রয়েছে অন্তত 17,000, যেখানে গরু ছাগল সহ প্রস্তুত রাখা হয়েছে 18,495টি পশু। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। সচিবালয়ে কোরবানি সম্পর্কিত সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত বিষয়ক সভা শেষে ব্রিফিংয়ে এই বিষয়ে জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এবছর গরুর কাঁচা চামড়ার দাম ঢাকার ভেতরে প্রতি বর্গফুট 62 থেকে 67 টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ঢাকার বাইরে গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট 57 থেকে 62 টাকা। এদিকে সারা দেশে খাসির চামড়া প্রতি বর্গফুট 25 থেকে 30 টাকা এবং বকরির চামড়া 22 থেকে 25 টাকা নির্ধারণ করা হয়েছে। মন্ত্রী আরও জানান, কোরবানির পশুর চামড়া যাতে নষ্ট না হয় সেজন্য সারা দেশে সরকারি অর্থায়নে বিনামূল্যে লবণ পৌঁছানো হবে। এজন্য এরই মধ্যে 17 কোটি 60 লাখ টাকার লবণ কেনা হয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের মাধ্যমে জেলা উপজেলা এই লবণ পৌঁছে দেওয়া হবে। ঢাকার ভিতরে গরুর চামড়া নির্ধারিত মূল্য হবে প্রতি বর্গফুট 62 থেকে 67 টাকা প্রতি বর্গফুট, আর ঢাকার বাইরে 57 থেকে 62 টাকা। লবণযুক্ত চামড়া বলতেই লবণযুক্ত চামড়া। আর খাসির চামড়া ঢাকা এবং ঢাকার বাইরে সবই 25 থেকে 30 টাকা, আর বকরির চামড়া 22 টাকা থেকে 25 টাকা। এই হচ্ছে 3 ধরনের মূল্য। আর গরুর ক্ষেত্রে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে একটু পার্থক্য আছে। এক বুক স্বপ্ন নিয়ে লেবাননে পাড়ি জমানো সাতক্ষীরার 3 যুবক শফিকুল, নাহিদুল আর শুভ কুমার দাসের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে পুরো জেলা জুড়ে। জীবিকার সন্ধানে কয়েক মাস আগেই লেবাননে যায় তারা। এর পরপরই যুদ্ধের বারুদ গোটা পশ্চিম এশিয়া জুড়ে ছড়ায়। তার মধ্যেই সোমবার লেবাননের শফিকুল, নাহিদুলদের বাসস্থানে এসে পড়ে ইসরায়েলি ড্রোন। মুহূর্তে শেষ হয়ে যায় সব স্বপ্ন। শোকার্ত পরিবারের দাবি, প্রিয়জনের মরদেহ দেশে ফিরিয়ে আনার। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর, আশাশুনির কাদাকাটি আর কলারোয়া উপজেলার শ্রীপ্রতিপুর গ্রাম জুড়ে নেমেছে শোকের ছায়া। লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় প্রাণ গেছে 3 গ্রামের 3 প্রবাসী বাংলাদেশি। স্বজনহারাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নিহত 2 জনের মরদেহ রাখা হয়েছে নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালে। অন্যজনের মরদেহ আছে মাইফাদুন এলাকায়।
গত সোমবার স্থানীয় সময় দুপুরে লেবাননের নাবাতিয়ের জেবদিন এলাকার একটি আবাসিক ভবনে ড্রোন হামলা হয়। এতে নিহত হন সাতক্ষীরা সদরের শফিকুল এবং আশাশুনির নাহিদুল। আর মাইফুদান এলাকায় সংঘাতপূর্ণ অঞ্চলে ড্রোন হামলার শিকার হন শুভ কুমার দাস। কালকে রাতে সংবাদ পেলাম 10টার সময় যে কেউ একজন খালু ফোন দিয়ে বললো যে তোর মামা এরকম ওখানে বোমা হামলায় মারা গেছে। অনেক আশা নিয়ে বিদেশে গিয়েছিল যাতে পরিবারের সচ্ছলতা আনতে পারে। 6 জনের ফ্যামিলিতে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, মা বাবা 2 জন খুবই অসুস্থ। স্বজনরা জানান মাত্র 2.5 মাস আগে লেবাননে যান শফিকুল। তার মৃত্যুর খবরে ভেঙে পড়েছে 2 সন্তান। মূর্ছা যাচ্ছেন স্ত্রী রুমা খাতুন। অন্যদিকে আশাশুনির কাদাকাটি গ্রামে নাহিদুল ইসলামের পরিবার ঋণগ্রস্ত। সংসারের হাল ধরার আশায় একই সময়ে লেবাননে যান তিনিও। হাসপাতালে যে দেখে 3 জনের মৃতদেহ আছে, তার ভিতরে আমার আব্বু আর আব্বুর সাথে যে গেছে আমার কুটুমের ছেলে। আমার একটা মামা লাশটা যেন আমরা দ্রুত বাংলাদেশে পাই, সরকারের কাছে এই একটাই আবেদন, আমাদের আর কোনো আবেদন নেই। নিহত আরেক বাংলাদেশি কলারোয়া উপজেলার শ্রীপ্রতিপুর গ্রামের শুভকুমার দাস। প্রায় 3 বছর ধরে লেবাননে ছিলেন। সোমবার মাইফাদুন এলাকায় ড্রোন হামলার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান। শোকের মাতম তার পরিবারেও। এছাড়াও অভাব ঘোচাতে বিদেশ পাড়ি দিয়ে ড্রোন হামলায় প্রাণ খুইয়েছেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার আব্দুর রহিম। 2 মে রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্তের যুদ্ধক্ষেত্রে রাশিয়ান সেনাবাহিনীর পক্ষে লড়াই করার সময় হামলার শিকার হন তিনি। এদিকে সোমবার রাতে পৃথক হামলায় আরও 2 বাংলাদেশি নিখোঁজ হওয়ার তথ্য দিয়েছে লেবাননের বাংলাদেশ দূতাবাস। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের একটি মামলার তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশ থেকে সরিয়ে পিবিআইকে হস্তান্তরের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এই আদেশ দেন। মামলাটি করেন নিহত আইনজীবী আলিফের ভাই। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের আদালতে হাজিরাকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত চত্বরে সহিংসতায় আইনজীবী আলিফ নিহত হয়। এর আগে মামলার তদন্তভার ডিবি উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তফা কামালের উপর ন্যস্ত ছিল। মামলার আইনজীবী ও চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, হত্যাকাণ্ডের মামলাটি দীর্ঘদিন ধরেই তদন্ত করছিল ডিবি পুলিশ। তদন্ত কার্যক্রম নিয়ে অসন্তোষের পরিপ্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের আবেদন করেন মামলার বাদী। মঙ্গলবার তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে এবং পিবিআইকে তদন্তভার গ্রহণের নির্দেশ দেয়। ময়মনসিংহের হালুয়াঘাটে শাশুড়িকে হত্যার দায়ে জামাতা সুজিত শীলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় দেন। মামলায় বলা হয়, হালুয়াঘাট উপজেলার কৈচাপুর বোর্ড বাজার এলাকায় আসামি সুজিতের সাথে তার স্ত্রী ইতিরানী শীল ও শাশুড়ি জ্যোৎস্না রানীর সাথে সাংসারিক বিষয় নিয়ে প্রায় ঝগড়া হতো। এর জেরে 2021 সালে অক্টোবরের রাতে বাড়ির সবাই ঘুমিয়ে গেলে সুজিত তার স্ত্রী ইতিকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি কুপিয়ে পাশের কক্ষে তার শাশুড়িকেও দা ও ছুরি দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। তাতে চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে শাশুড়ি জ্যোৎস্না রানী মারা যান। একে তো অভাবের সংসার, তার মধ্যে দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত স্ত্রীর চিকিৎসার খরচ বহন করতে গিয়ে একেবারে নিঃস্ব অবস্থায় গাড়ি চালক মিজানের। এরই মধ্যে তার 13 বছরের কন্যা সন্তানেরও ক্যান্সার ধরা পড়ায় পরিবারটি দিশেহারা। 2 ক্যান্সার রোগীর চিকিৎসা করানোর সামর্থ্য তাদের আর নেই। সবার মানবিক উদ্যোগে এখন বাঁচাতে পারে পরিবারটিকে। গাইবান্ধার প্রতিনিধি ফিরোজ কবিরের পাঠানো তথ্য ছবিতে মিনালা দিবার রিপোর্ট। গেল 2 বছর ধরে জরায়ু ক্যান্সারে আক্রান্ত স্ত্রীর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ি চালক মিজানুর রহমান। স্ত্রীকে বাঁচাতে গিয়ে তার সহায় সম্বল সবই শেষ। পরিবারটি জর্জরিত ঋণের ভারে। এরই মধ্যে 6 মাস আগে অসুস্থ হয়ে পড়ে তার 13 বছর বয়সী স্কুল পড়ুয়া মেয়ে মিমি। পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় মায়ের মতোই ক্যান্সারে আক্রান্ত সেও। চিকিৎসকরা জানিয়েছেন তার কিডনিও ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসায় প্রয়োজন বিপুল অঙ্কের অর্থ, কিন্তু দুজনের চিকিৎসা চালিয়ে যাওয়ার সামর্থ্য নেই পরিবারটির। বাড়ি ঘর দুয়ার সবকিছুই বিক্রি করে দিয়েছে এই রোগের পিছনে। এখন পুরো পরিবার অসহায়। মায়েরও যে অসুখ ধরছে, শরীরও সেই অসুখ ধরছে।
ওই যে যেনা জায়গা জমি আছে সেনা সব কোনায় বিক্রি করিয়ে চিকিৎসা পাতি করছে। এই ব্যয়বহুল চিকিৎসা করতে গিয়ে তারা নিঃস্ব হয়ে গেছে। এই গরিব মানুষের পক্ষে এই বিশাল ব্যয়বহুল চিকিৎসা করা আদৌ তাদের পক্ষে সম্ভব নয়। যেটুকু তাদের বিষয়ে সহায় সম্বল ছিল সেটা তারা খরচ করে নিঃস্ব হয়ে গেছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের উত্তর রাজীবপুর গ্রামের বাসিন্দা শেফালি বেগম ও তার মেয়ে শাহি ফারজানা মিমিকে বাঁচাতে লাগবে অন্তত 20 লাখ টাকা। আমার শুধু পা হাত পা ব্যথা করে, মাথা ঘুরে, সবসময় জ্বর আসে। আমার বাঁচতে ইচ্ছা করে, আমারও পড়াশোনার ইচ্ছা করে সবার মতো পড়াশোনা করতে। দুজনের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিতে সমাজের হৃদয়বান ও বিত্তবান মানুষের সহযোগিতা চেয়েছে পরিবারটি। আমার স্বামী একটা প্রতিষ্ঠানে ড্রাইভিং করে, অল্প বেতন পায়। এই টাকা দিয়ে আমার মেয়ের কোনো চিকিৎসা এবং আমার কোনো চিকিৎসা পাতি হচ্ছে না। আমরা এই বিদায় সবার কাছে সাহায্য চাইতেছি। মোবাইল ব্যাংকিং এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বিত্তবানদের পাঠানো অর্থনৈতিক সহযোগিতা বাঁচাতে পারে ক্যান্সার আক্রান্ত মা মেয়ের জীবন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। তরুণ সম্ভাবনাময় 90 জন খেলোয়াড়ের মাঝে ক্রিকেট কিট বিতরণ করেছে রবি আজিয়াটা পিএলসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কার্যালয়ে গতকাল এই কিট বিতরণ করা হয় কোম্পানির পক্ষ থেকে। গত মার্চ মাসে বাংলাদেশ বনাম পাকিস্তান ওয়ানডে সিরিজের সময় প্রতি 100 রানে 10টি ক্রিকেট কিট প্রদানের ঘোষণা দেয় রবি। এরই ধারাবাহিকতায় দেশের 50টিরও বেশি ক্লাবের 90 জন তরুণ ক্রিকেটারের মাঝে কিট প্রদান করেছে তারা। বিসিবি ও রবির প্রতিনিধিদের উপস্থিতিতে জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস, বর্তমান জাতীয় দলের সদস্য তাইজুল ইসলাম তাদের হাতে কিট ব্যাগ তুলে দেন। সিরিজ চলাকালে এই উদ্যোগটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। খেলা চলার সময় প্রতি 100 রান পূর্ণ হওয়ার সাথে সাথে জয়েন্ট স্ক্রিনে কিটের বিষয়টি তুলে ধরা হয়। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। বিএনপির কর্মী সভা হয়েছে জামালপুরে সদর উপজেলার শহীদ সাফওয়ান অডিটোরিয়ামে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন। বিএনপির সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন বিষয়ে প্রেস ব্রিফিং হয়েছে গাইবান্ধায়। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মুশফিকুর রহমান সহ অন্যরা। নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে গণমাধ্যম কর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং হয়েছে খাগড়াছড়িতেও। দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ বেলাত হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত। একই কর্মসূচি পালন হয়েছে ঠাকুরগাঁওয়েও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এ সময় সরকারি নির্বাচনী ইস্তেহারের অংশ হিসাবে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ সহ বিভিন্ন কার্যক্রমের সুফল নিয়ে আলোচনা করা হয়। পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের জাত পরিচিতি, উৎপাদন ও কলা কৌশল নিয়ে কৃষি প্রশিক্ষণ কর্মশালা হয়েছে ময়মনসিংহে। সদর উপজেলার অষ্টধর ইউনিয়নে কর্মশালার উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য আবু ওহাব আকন্দ ওয়াহিদ। টুঙ্গিপাড়ায় বিধবা নারীর 2 বিঘা জমির ধান কেটে দিয়েছেন গোপালগঞ্জ 3 আসনের সংসদ সদস্য এস.এম. জিলানি। শ্রমিকের মূল্য বেশি হয় নিজ জমির ধান কাটতে পারছিলেন না উপজেলার গোপালপুর ইউনিয়নের ওই নারী। তাই দলের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংসদ সদস্য। আইন শৃঙ্খলা ও মাঠের উন্নয়নের শোলাকিয়া ঈদগাহ কমিটির সভা হয়েছে কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত ও অন্যরা। বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে নাটোরে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন। বক্তারা বলেন, অটিজম সম্পর্কে সমাজে সচেতনতা বৃদ্ধি এবং তাদের প্রতি সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করতে হবে। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল আদায় বন্ধের দাবিতে ডিসি অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে নাগরিক অধিকার আদায় কমিটি। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে এতে অংশ নেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী ও ব্যবসায়ীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। প্রায় 35,000 কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন একনেকে, পুরো অর্থায়নই হবে সরকারের কোষাগার থেকে। হাম ও উপসর্গে আরো 8 শিশুর মৃত্যু, রোগীদের চাপ বাড়ছে হাসপাতালে,
সংকটের জন্য দায়ীদের বিরুদ্ধে তদন্তের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। সেশন জটমুক্ত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ চলছে জানালেন শিক্ষামন্ত্রী। এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হবে ডিসেম্বরের মধ্যেই। ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু, খামারগুলোতে প্রস্তুত কোরবানির পশু, চামড়ার দাম বেঁধে দিয়েছে সরকার। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।